Hello guys, welcome back to my channel. In this video, I am going to present line by line detailed analysis with images and animation Arthur Rimbaud's famous poem Asleep in the Valley. Asleep in the Valley is titled in other ways also Sleeper in the Valley. So friends, let us start Asleep in the Valley. Actually, the original title in French was La Dormure du Vel, but it was translated by Paul Skimmt. So this English version is Asleep in the Valley. The poem starts a small green valley where a slow stream flows. It is written by Arthur Rimbaud. Actually, we will know a few more things about this marvelous boy of French poetry, quote unquote. He is generally known as marvelous boy of French poetry, Jean-Nicolas Arthur Rimbaud. এর সম্বন্ধে আমরা আরো একটু জেনে নেব, যাকে ফরাসি কবিতার বিস্ময় বালক বলা হয়। তিনি 1854 সালের 20 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। 1891 সালের 10 নভেম্বর তিনি প্রয়াত হন। তিনি ছিলেন একজন ফরাসি কবি, ফ্রেঞ্চ পোয়েট and arms dealer known for his influence on modern literature and arts, which prefigured surrealism. Not only surrealism, but also symbolism, Dadaism, and many modernist movements was triggered by him. তার আধুনিক সাহিত্য এবং শিল্পে যথেষ্ট প্রভাব রয়েছে। Born in Charleville, he started writing at a very young age and excelled as a student. একজন ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। কম বয়সে লেখালেখি শুরু করেন। মাত্র 16 বছর বয়সে তিনি লেখা শুরু করেন, but abandoned his formal education in his teenage. টিনেজেই তিনি স্কুল ত্যাগ করেন and ran away from home to Paris amidst the Franco-Prussian War. ফ্র্যাঙ্কো-প্রাশিয়ান ওয়ার চলাকালীন তিনি বাড়ি থেকে প্যারিস চলে যান। During his late adolescence and early adulthood, he began the bulk of his literary output, then completely stopped writing at the age of 20 after assembling one of his major works, Illuminations. এই Illuminations প্রকাশনার পরে, যেটা ফ্রেঞ্চ নাম হচ্ছে লা ইলুমিনেশনস, 1872-তে এটা প্রকাশিত করার পরে তিনি প্রায় সম্পূর্ণভাবে লেখা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ লেখাগুলোই যেগুলো ছিল সেগুলো পরে posthumously was published by Paul Verlaine. আর একজন বিখ্যাত ফরাসি কবি পল ভার্লেইন তার কবিতাগুলো প্রকাশিত করেন তার মৃত্যুর পরে। Rimbaud was known to have been a libertine and a restless soul, having engaged in an at times violent romantic relationship with fellow poet Paul Verlaine. অনেকে মনে করেন পল ভার্লেইনের সঙ্গে তার একটা রিলেশনশিপ ছিল, which lasted nearly 2 years, এবং তাদের সেই রোমান্টিক রিলেশনশিপ 2 বছর স্থায়ী ছিল, একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ। After ending his literary career, he traveled extensively on 3 continents as a merchant before his death from cancer, just after his 37th birthday. মাত্র 37 বছর বয়সে মারা যান। As a poet, Rimbaud is well known for his contributions to symbolism, Dadaism, surrealism, and among other works for A Season in Hell, a precursor to modernist literature. মনে করা হয় আধুনিক সাহিত্যের অগ্রদূত হচ্ছে তার এই বই A Season in Hell. The important works of Rimbaud include La
এট্রেন্স ডেস আরফেলিনস 1870, দ্য ড্রাঙ্কেন বোট, এটা তার প্রথম কাব্য, যেটা কবিতা প্রকাশিত হয়, দ্য ড্রাঙ্কেন বোট তার প্রথম কবিতা, 1871 পাবলিশড হয়েছিল অবশ্য এই কাব্যগ্রন্থ। লা ইলুমিনেশনস 1872, এ সিজন ইন হেল 1873। এই কবি যে কিনা 20 বছর বয়সে তার লেখালেখি ছেড়ে দেন, কিন্তু তার লেখার মধ্যে এমন চমৎকারিত্ব ছিল যা বিশ্ব সাহিত্যকে প্রভাবিত করেছিল। এই ফরাসি কবি পরবর্তীকালে ভিক্টর হুগো সহ অনেক কবিকে প্রভাবিত করেছিল ফ্রান্সের। এছাড়াও বিশ্ব সাহিত্যে হি লেফট হিজ মার্ক অন সাম অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্টস অফ দ্য প্রিভিয়াস সেঞ্চুরি। টু নেম এ ফিউ, খুব কম জনের নাম বলতে গেলে যাদের উপরে তার সাহিত্যের, তার ভাবনার, তার চিন্তা ভাবনার প্রভাব দারুণভাবে পরিলক্ষিত হয়, তারা হলেন পাবলো পিকাসো পেইন্টিং এর জগতে, বব ডিলান যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, অ্যান্ড জিম মরিসন মিউজিকের ক্ষেত্রে, ডিলান টমাস অ্যান্ড অ্যালেন জিন্সবার্গ পোয়েট্রির ক্ষেত্রে। অনেকেই এই কবির থেকে প্রভাবিত হয়েছিলেন। তবে কবিতায় যাওয়ার আগে যে অংশটুকু না বললে নয় সেটা হচ্ছে দ্য ভেরি পোয়েটিক ভিশন অফ র্যাবো। অ্যাকচুয়ালি র্যাবো ওয়ান্টেড টু সার্ভ অ্যাজ এ প্রফেট। তিনি ভবিষ্যৎ দ্রষ্টা হতে চেয়েছিলেন, এ ভিজিওনারি, আর অ্যাজ ই পুট ইট, এ ভয়েন্ট। তার নিজের ভাষায় তিনি বলতে গেলে ফরাসি ভাষায় তিনি একজন সিয়ার বা ভয়েন্ট হতে চেয়েছিলেন। হি হ্যাড কাম টু বিলিভ ইন এ ইউনিভার্সাল লাইফ ফোর্স দ্যাট informs or underlies all matter. This spiritual force, which Rimbaud referred to simply as the unknown, can be sensed only by a chosen few. তিনি মনে করতেন এমন ক্ষমতা যা সবার মধ্যে থাকে না, কিছু জনের মধ্যে থাকে, এবং তিনি মনে করতেন তিনি সেই chosen ফিউদের মধ্যে একজন যিনি ফোর্সি করতে পারেন। Rimbaud set himself the task of striving to see the spiritual unknown and allowing his individual consciousness to be taken over and used by it as a mere instrument. He should then be able to transmit by means of poetry, এবং কবিতার মধ্য দিয়ে তিনি তখন প্রকাশ করতে সক্ষম হবেন this music of the universe to his fellow men, awakening them spiritually and leading them forward to social progress. এবং এভাবে আত্মিকভাবে মানুষকে সজাগ করে, সচেতন করে তিনি সামাজিক অগ্রগতির পথে ধাবিত করতে পারবেন বলে তার বিশ্বাস ছিল। র্যাবো হ্যাড নট গিভেন আপ হিজ সোশ্যাল আইডিয়ালস, তার সামাজিক এই চিন্তাভাবনা তিনি ত্যাগ করেননি, বাট নাও ইন্টেন্ডেড টু রিয়েলাইজ দেম থ্রু পোয়েট্রি। ফার্স্ট, দো হি হ্যাড টু কোয়ালিফাই হিমসেলফ ফর দ্য টাস্ক, অ্যান্ড হি কয়েন্ড এ নাও ফেমাস ফ্রেজ টু ডেসক্রাইব হিজ মেথড, লা ডি reglement the thoughtlessness, means the derangement of all the senses. এটা তিনি করতে চেয়েছিলেন। এখন একটা বিখ্যাত এই ফ্রেজ অনেকেই ব্যবহার করা হয়, যেখানে মানে চেতনাকে লুপ্ত করে একটা এক্সট্রা সেন্সুয়াস লেভেলে পৌঁছানো যায়, এবং র্যাবোও সেই চেষ্টা করেছেন, টু নো দ্য আননোন, টু অ্যাটেইন ভিশনস অফ দ্য আননোন। In a voluntary martyrdom, he would subject himself to fasting and pain. তিনি নিজেকে কষ্ট দিতেন, উপবাস করতেন, imbibe alcohol and drugs, and even cultivate hallucination and madness in order to expand his consciousness. তার এই চেতন স্তরকে বিস্তৃত করার জন্য অ্যালকোহল নিতেন, ড্রাগ নিতেন, নিজেকে কষ্ট দিতেন, কখনো কখনো হ্যালুসিনেশন এবং ম্যাডনেসে আক্রান্ত হতেন। তা এই ভবিষ্যৎ দ্রষ্টা হতে চাওয়া কবি, in his attempts to communicate his visions to the reader, Rimbaud became one of the first modern poets to shatter the constraints of traditional metric forms and those rules of versification that he had already mastered so brilliantly. পরে ছন্দে যার এত দখল, তিনি পরে ছন্দ ভেঙে দিয়েছিলেন, তিনি নিজেই ছন্দ ভেঙে দিয়েছিলেন, এবং ফ্রি ভার্সে লেখা আধুনিক কবিদের মধ্যে একজন পথিকৃত কবি ছিলেন তিনি। He decided to let his visions determine the form of his poems, and if the visions were formless, then the poems would be too. He began allowing images and their associations to determine the structure of his new poems, such as the mysterious sonnet, vowels, means vowels.
তা এই হচ্ছে কবির পোয়েটিক ভিশন, এই ভাবনা থেকে তার কবিতা লেখা, এবং মাত্র 20 বছর বয়সে এই কবি কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। Now let us start the text. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. This is the first 8 lines, first stanza. As it is a sonnet, it is called octave, and octave is divided into 2 quatrains. 4 লাইনের 2টি স্তবকে বিভক্ত প্রথম স্তবক। The poem is written like a telescope which focuses on different parts of the valley and zooms in on the details of the description. The poet focuses on a panoramic view of the valley from which he moves to the mountains and then the body of the soldier in the meadow, who is very young. However, the poem begins with the description of a small and green valley where a slow stream flows beside the mountain top. A small green valley মানে একটা ছোট সবুজ উপত্যকা। উপত্যকা ভ্যালি বলা হয় অ্যান এরিয়া অফ ল্যান্ড বিটুইন হিলস, পাহাড়ের মধ্যবর্তী একটা এলাকা, তাকে বলা হয় ভ্যালি। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার, যেখানে এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ছোট নদী প্রবাহিত হচ্ছে। স্ট্রিম মিনস রিভিউলেট অর স্মল রিভার। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, ফ্লো মানে প্রবাহিত হওয়া। আসলে দ্য পোয়েট ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট মেনি এরিয়াজ অ্যারাউন্ড চার্লেভাইল, ফলে তিনি বিস্তৃত এলাকা ঘুরে বেড়াতেন। সেখানের উপত্যকা, ফ্রেঞ্চ বিভিন্ন ভ্যালিজে তিনি যেতেন, ফরাসি উপত্যকায়, ফরাসি পাহাড়ে তিনি যেতেন। ফলে বেড়াতে বেড়াতে তার এই প্রকৃতির যে স্নিগ্ধ রূপ তা তিনি অনুভব করতেন, উপভোগ করতেন। তাকেই যেন তিনি এই প্রথম লাইনেই তুলে ধরেছেন, একটা শান্ত স্নিগ্ধ প্রকৃতিকে যেন তিনি ফুটিয়ে তুলেছেন। তবে এর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, জাস্ট টু মেক দ্য কন্ট্রাস্ট। এই বৈপরীত্য একটা তিনি তৈরি করতে চান, সেই বৈপরীত্য তৈরি করার উদ্দেশ্যেই তিনি একটা শান্ত উপত্যকার যেন বর্ণনা দিচ্ছেন। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট নদী প্রবাহিত হয়েছে। ফ্লো মানে প্রবাহিত হওয়া, ব্লোজ অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে নদী প্রবাহিত হয়, একটা স্ট্রিম প্রবাহিত হচ্ছে। স্ট্রিম মানে দ্য রিভার হুইচ হ্যাজ দ্য কারেন্ট, স্রোতমান ছোট নদী, রিভুলেট আর ব্রুক। অ্যান্ড লিভস, এবং রেখে যাচ্ছে, লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, দীর্ঘ বালির চড়া। স্ট্র্যান্ডস মিনস ব্যাংকস অর লাইনস অফ সিলভার, যেন রিবনের মতো একটা লম্বা বালির চড়া রেখে যাচ্ছে এই নদী। কোথায় রেখে যাচ্ছে না, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে। রেডিয়েন্ট, ব্রাইট মিনস শাইনি, চকচকে, ড্যাজলিং গ্রাস, উজ্জ্বল ঘাসের উপরে একটা সরু রিবনের মতো করে, ফিতের মতো করে একটা চড়া রেখে যাচ্ছে, এবং সেই চড়া উজ্জ্বল, ব্রাইট। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে। মাউন্টেন টপ রেফার্স টু পিক অফ মাউন্টেন, পাহাড়ের উপর থেকে। স্ট্রিম, স্ট্রিম এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, চুইয়ে নামছে। এই স্ট্রিম যেখানে নাউন ছিল, স্ট্রিম ছোট নদী ছিল, বাট স্ট্রিম হেয়ার ট্রিকল, ফল অর শাইন, দিস ইজ ইউজড অ্যাজ ভার্ব। স্ট্রিম দ্য সানস রেজ, কি চুইয়ে নামছে পাহাড়ের চূড়া থেকে, সূর্যের রশ্মিগুলো। দে ফিল, দে রেফার্স টু দ্য সানস রেজ,
সানবিমস, সূর্যরশ্মিগুলো, দে বলতে সূর্যরশ্মি বোঝানো হয়েছে, এখানে খানিকটা পার্সনিফাই করা হয়েছে। যখন প্রাকৃতিক জিনিস কিংবা জড় পদার্থকে মানুষের বৈশিষ্ট্য আরোপ করা হয় তখন তাকে বলা হয় পার্সনিফিকেশন। দে ফিল দ্য হলো, তারা ওই শূন্যস্থানটাকে পূরণ করে দিচ্ছে। হলো মানে শূন্যস্থান। দ্য ভ্যাকুয়াম, দ্য ভ্যাকেন্ট প্লেস ফুল অফ লাইট, আলোক পরিপূর্ণ করে দিচ্ছে। আসলে দ্য ভ্যাকুয়াম ইজ অ্যাজ ইফ বাথড ইন সানলাইট, সূর্যালোকে যেন ধৌত হয়ে যাচ্ছে, সূর্যালোকের দ্বারা যেন স্নান করা হয়ে যাচ্ছে। আসলে ইন দ্য ফার্স্ট কোয়াট্রেন the poet has presented the perfect picture of the nature. The sun is up and the grass thus looks bright. The entire surrounding is mellowed by the sunlight. The reader is able to clearly visualize the scenario, vivid, transparent and beautiful. The very visual and অডিটরি ইমেজেস, দ্য স্ট্রিম ফ্লোজ, নদীর কুলুকুলু ধ্বনি শুনতে পাওয়া যাবে, একটা ছোট সবুজ উপত্যকাকে ভিজুয়ালাইজ করতে পারা যাবে, যেন সত্যিকারের পাহাড়ের চূড়া থেকে সূর্যরশ্মি চুঁইয়ে নামছে, ধীরে ধীরে আলোক বিচ্ছুরিত হচ্ছে, এবং নিচের এই যে হলো, হলো মানে ফাঁকা জায়গা, এই হলো, দা হলো রেফার্স টু দ্য ভ্যালি, উপত্যকাকে বোঝাচ্ছে, যে উপত্যকাটাকে পরিষ্কারভাবে আলোকপূর্ণ করে দিচ্ছে, একটা অন্ধকার জায়গা আলোয় রূপান্তরিত হয়ে গেছে। আসলে এই প্রথম স্তবকে কবি যে সমস্ত শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, স্মল গ্রিন ভ্যালি, গ্রিন, গ্রিন ইজ দ্য সিম্বল অফ লাইফ। ফ্লোজ, দ্য স্ট্রিম ফ্লোজ, নদী প্রবাহিত হচ্ছে মানে নদীতে প্রাণ রয়েছে। সিলভার ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাস, স্ট্র্যান্ডটাকে সিলভার কালারের লাগছিল। এই উজ্জ্বলতা যেন জীবনের রঙে রঙিন রয়েছে। যদি এগুলো মৃত হতো তাহলে শৈবালে পরিপূর্ণ হয়ে যেত, মসি অথবা গ্রে কালার হতো, কিন্তু এগুলো সব উজ্জ্বল আলোক ছটায় রঞ্জিত। এবং যে উপত্যকাটা পাহাড়ের মধ্যবর্তী স্থান সেটা অন্ধকারাচ্ছন্ন থাকে, সেটাও ফুল অফ লাইট। আসলে ইচ্ছাকৃতভাবে যে শব্দগুলো কবি এখানে ব্যবহার করেছেন, সিম্বলিস্ট পোয়েট সিম্বলিক শব্দ ব্যবহার করেছেন, সেগুলোর মধ্য দিয়ে প্রাণের ছোঁয়া প্রকাশিত হয়েছে। সেখানে অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশন অফ এল অ্যান্ড এস সাউন্ড ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অফ পিস অ্যান্ড সাইলেন্স। শান্তি এবং নিস্তব্ধতার একটা পরিবেশ তৈরি করেছেন, যে পরিবেশ কিন্তু প্রাণবন্ত, প্রাণোচ্ছল, প্রাণময়, লাইভলি, ভাইটাল অ্যান্ড ফুল অফ লাইভলি অ্যানিমেশনস। কেন তিনি এই প্রকৃতিকে যেন জীবন্ত হিসাবে দেখেছেন? গ্রিন ভ্যালি, প্রাণের ছোঁয়া রয়েছে উপত্যকায়, নদী প্রবাহিত হচ্ছে, নদী স্থির নয়, অর্থাৎ প্রাণ রয়েছে তার, এবং ঘাসগুলো উজ্জ্বল এবং উপত্যকা আলোকময়। আসলে তিনি একটা কন্ট্রাস্ট দেখাতে চলেছেন। কার কন্ট্রাস্ট? যেটা আমরা সেকেন্ড স্ট্যান্জাতে পাবো, অর্থাৎ যদিও এটা ফার্স্ট স্ট্যান্জারই অন্তর্গত, সনেট হিসাবে দেখলে এটা অক্টেভ, কিন্তু এটা সেকেন্ড কোয়াট্রেন। সেই সেকেন্ড স্ট্যান্জা আর সেকেন্ড কোয়াট্রেনে যেটা ওপেন্স অফ দ্য সোলজার্স প্রেজেন্স, একজন সৈনিকের ছবি তিনি দেখাতে চাইছেন। এবং আমরা টেলিস্কোপের মতো করে যেন সব কিছু জুম করে কবি আমাদের দেখাচ্ছেন, কবি যা দেখাচ্ছেন তার চোখ দিয়ে আমরা দেখছি। দ্বিতীয় স্তবকে তিনি কি দেখাচ্ছেন? এ সোলজার ভেরি ইয়াং, একজন সৈনিক যে খুব অল্প বয়স, একদম তরুণ, লাইজ ওপেন মাউথ, মুখ হাঁ করে শুয়ে রয়েছে। এ পিলো মেড অফ ফার্ন, একটা বালিশ, যা কি নির্মিত বালিশ? ফার্ন নির্মিত বালিশ। আসলে ফার্ন বলতে বোঝানো হচ্ছে এক ধরনের অপুষ্পক উদ্ভিদ, যা সাধারণতভাবে ভ্যালিতে বা জঙ্গলে হয়। ফলে ফার্ন, ফার্ন মানে এক অপুষ্পক গাছ, এবং সেটা এত বেশি পরিমাণে জঙ্গলে হয়েছে যে যেন বালিশের মতো করে কাজ করছে। আসলে যে সৈনিকের বর্ণনা আমরা এই সেকেন্ড কোয়াট্রেনে পাচ্ছি, সেই সৈনিক হচ্ছেন ডেড। কবি আসলে এই লাইভলি নেচার
অ্যান্ড ন্যাচারাল অ্যাটমসফিয়ারে লাইভলি ভ্যালিতে একটা লাইফলেস সোলজারকে প্রেজেন্ট করেছেন, এবং এই কন্ট্রাস্টটা যাতে ভালো করে বোঝানো যায় সেই জন্যই তিনি ভ্যালিকে এত লাইভলি হিসাবে প্রেজেন্ট করেছেন। এবং সেই জন্য একজন ইয়াং, ভেরি ইয়াং সোলজার হ্যাজ বিন প্রেজেন্টেড। হোয়াই দ্য সোলজার ইজ ভেরি ইয়াং? কারণ তখনকার দিনে ইট ওয়াজ দ্য কমন প্র্যাকটিস টু এনগেজ দ্য ইয়াং সোলজার্স। তরুণ সৈনিকদের যুদ্ধে অংশগ্রহণ কোনো নতুন ব্যাপার ছিল না, একটা সাধারণ ব্যাপার। এবং এই ভেরি ইয়াং সোলজার যে মুখ হাঁ করে যেন চরম ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছে, আসলে এই ঘুমন্ত অবস্থা তার চিরন্তন ঘুমকে নির্দেশ করছে। চিরঘুমে সে আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ ইট ইজ দ্য ইটার্নাল স্লিপ। ইট আপহোল্ডস দ্য পিটি অফ ওয়ার অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের করুণা এবং যুদ্ধের ব্যর্থতাকে তুলে ধরছে একজন যুবক সৈনিক, একজন তরুণ সৈনিক যে মারা গেছে। আসলে এই মৃত সৈনিককে বর্ণনা করার জন্যই এই লাইভলি ভ্যালির উপস্থাপনা। সেটা খুব সূক্ষ্মতমভাবে কবি ব্যবহার করেছেন, কবি আইরনির ব্যবহার করেছেন, সেটা আমরা দেখব। লাইজ ওপেন মাউথ, তা সে সৈনিক শুয়ে রয়েছে যেন কবির বর্ণনায় লাইজ শুয়ে রয়েছে ওপেন মাউথ, মুখ হাঁ করে, মাউথ অ্যাগ্যাপ, এ পিলো, ফলে একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে রয়েছে যেন সে আরামের ঘুম দিচ্ছে, বিনিথ হিজ হেড, মাথার নিচে রয়েছে। আসলে যেন দেখানো হচ্ছে প্রকৃতি মা, মাদার নেচার হ্যাজ ফার্নিশড এ পিলো ফর দ্য সোলজার্স কমফোর্ট অর কমফোর্টেবল স্লিপ। সৈনিকের আরামের জন্য অথবা সৈনিকের আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন প্রকৃতি। স্ট্রেচড, প্রসারিত হয়ে, অর্থাৎ হাত পা ছড়িয়ে, এক্সটেন্ডেড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। হেভি মানে ভারী, প্রচুর, যেখানে ঝোপঝাড় রয়েছে। ডেন্স বুসেস, হেভি আন্ডারগ্রোথ মিনস ডেন্স বুসেস, শ্রাবস, শ্রাবস মানেও ঝোপঝাড়, অর থিকেট। এই হেভি মানে ঘন, আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড়, অর্থাৎ উপত্যকায় এত বেশি পরিমাণে গাছপালা বা লতাপাতা জন্মেছে যে একটা যেন ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ের উপরে হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। এবং কবি প্রচুর মেটাফরিক্যাল ইউজ এখানে করেছেন। এই ঝোপঝাড়টাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? যেন একটা বেডের সঙ্গে তুলনা করা হয়েছে। হেভি আন্ডারগ্রোথ, পেল, অ্যান্ড দ্য সোলজার ওয়াজ পেল। পেল মানে বিবর্ণ, পেল মানে লাইফলেস, ফেডেড, ব্লাডলেসনেস। আসলে এই শব্দটা ইন্ডিকেট করছে দ্য সোলজার ইজ ডেড। পেল ইন ইজ ওয়ার্ম, ইন ইজ ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, গ্রিন মানে সবুজ, সানসোকড বেড, সূর্য স্নাত বা সূর্য ভেজা বিছানায়। সান মানে সূর্য, শোক মানে ভিজে যাওয়া, সানসোকড বেড। আসলে এটা একটা বস্কি বেডকে ইন্ডিকেট করছে। অ্যাকচুয়ালি দ্য ভ্যালি ওয়াজ বস্কি, যে উপত্যকাটার বর্ণনা আমরা পাচ্ছি, ইট ওয়াজ এ গ্রিন বস্কি ভ্যালি, যেখানে রৌদ্র করজ্জ্বল একটা পরিবেশের আমরা ছোঁয়া পাচ্ছি। আসলে সূর্য রয়েছে মানে প্রাণের ছোঁয়া থাকা স্বাভাবিক। যেমন করে আমরা এই যুদ্ধ কবিতাগুলোর ক্ষেত্রে সূর্যের একটা প্রভাবের কথা পাই, যেমন করে ফিউটিলিটি কবিতায় দ্য ফার্স্ট লাইন অর ফার্স্ট ফ্রেজ ইজ মুভ হিম ইনটু দ্য সান, তাকে সূর্যালোকে নিয়ে যাও। আসলে ওই কবিতাটাও একটা আইরনিক্যাল কবিতা, যেখানে কবি বোঝাতে চাইছেন যে সূর্যের সমস্ত ক্রিয়াকলাপ, সূর্যের সমস্ত কার্যকলাপকে ব্যর্থ করে দিতে পারে একমাত্র সূর্য। সো দ্য adverse effect of war is ironically hinted. So in the second stanza, the soldier is described to be very young. He is asleep. Asleep মানে ঘুমন্ত অবস্থায় রয়েছে। This is a condition of sleeping. ঘুমের অবস্থাটাকে বোঝাচ্ছে। কোথায় শুয়ে রয়েছে? না, উইথ হিজ বডি স্ট্রেচড, হাত পা ছড়িয়ে, ছড়ানো ছিটানো, এক্সটেন্ডেড অবস্থায় সে শুয়ে রয়েছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, and the fern under his head serving to be his pillow. However, what is little surprising is against the bright background, his sun-soaked bed, the soldier is described to be pale. So this is something shocking. কিন্তু এখানে সম্পূর্ণ তিনি আমাদের শকিং করেননি, আরও বাকি রয়েছে।
আমরা অবাক হয়ে যাব এই ঘুমন্ত সৈনিকের একদম শেষ অবস্থা দেখে। তা যাই হোক, সৈনিককে এইভাবে বর্ণনা করা হয়েছে পেল হিসাবে, ইভেন দো হি ইজ ক্লেম টু বি ইয়াং, যদিও সে কিন্তু যুবক। ফলে এখানেই এই কন্ট্রাস্টটা হালকাভাবে আমরা পেলাম। আসলে এটা একটা যুদ্ধ কবিতা। যুদ্ধ কবিতার বৈশিষ্ট্যই হচ্ছে যে কবি সরাসরি যুদ্ধ কিংবা মৃত্যুর বিভৎসতা দেখাতে পারেন না, কারণ তিনি নিজে সৈনিক, তার পক্ষে যুদ্ধের বিভৎসতা দেখানো কষ্টকর ব্যাপার। তাই তিনি এই ছদ্ম উপায় অবলম্বন করেন, যেখানে তিনি আইরনি, স্যাটায়ার, কন্ট্রাস্ট এইগুলোর মধ্য দিয়ে যুদ্ধের বিভৎসতাকে পাঠকের সামনে উপস্থাপিত করেন। Now let us read the second stanza, that is the last 6 lines. The last 6 lines of the poem is also divided into 2 stanzas. The third stanza comprised of 3 lines and the fourth stanza comprised of next 3 lines. These 3 lines are called tercets. 3 লাইনের ছোট স্তবককে বলা হয় টারসেট। His feet among the flowers, তার পা গুলো ফুলের মধ্যে। He sleeps, সে ঘুমাচ্ছে। His smile is like an infant's, gentle without guile. Ah, nature, keep him warm, he may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are 2 red holes. So this is called sestet, the last 6 lines of the sonnet. His feet, সনেট কবিতা সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আমার যেখানে সনেট এর জেনারেল ডিসকাশনটা রয়েছে সেই ভিডিও বন্ধুদের দেখতে বলবো, তাহলে সনেট সম্বন্ধে তোমাদের যাবতীয় ধারণা একটা তৈরি হবে। এবং এই কবিতাটা একটু অবশ্যই ব্যতিক্রমী সনেট, কারণ এখানে সরাসরি যে রাইম স্কিম আমরা রেগুলার রাইম স্কিম দেখি তা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তা আমি রাইম স্কিম ব্যাপারে বলছি, তার আগে এই টারসেট, ফার্স্ট টারসেট আমরা দেখি। হিজ ফিট, তার পা গুলো, পদতলগুলো, অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুটের প্লুরাল ফিট, ফুট ফিট, অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে রয়েছে। আসলে সৈনিকের, তরুণ সৈনিক যে কিনা ভেরি ইয়াং, আবার তার পা গুলো ফুলের মধ্যে রয়েছে, এটা কিন্তু দুটো জিনিস বা 3টা জিনিসকে ইন্ডিকেট করতে পারে। নাম্বার 1, ইট মাইট বি স্প্রিং টাইম, তাই উপত্যকায় প্রচুর ফুল ফুটেছে, তাই সৈনিক যেখানেই শুয়ে থাকুক না কেন তার পা ফুলের মধ্যে রয়েছে। পা গুলো ফুলের মধ্যে রয়েছে, এটার দ্বারা বোঝানো যেতে পারে হি ওয়াজ গিভিং এ কমফোর্টেবল স্লিপ, বিকজ দ্য ফ্লাওয়ার্স আর সফট মাইল্ড এলিমেন্টস অফ নেচার। ফুল নরম ধবধবে হয়, তার মধ্যে পা রেখে যেন পায়ের দিকেও একটা বালিশ রাখা আছে, আসলে ফুলের বালিশ যেন ব্যবহার করা হয়েছে, সৈনিক ব্যবহার করছে, এবং প্রকৃতি মা সৈনিকের বিশ্রামের সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে, এটা বোঝাতে পারে। কিংবা যে ইঙ্গিতটা এখানে একটা কন্ট্রাস্ট তৈরি করছে, পা গুলো ফুলের মধ্যে রয়েছে। আমরা জানি মৃত মানুষের পায়ে ফুলের অর্ঘ্য দেওয়া হয়, পুষ্পার্ঘ্য দেওয়া হয়। দ্য সোলজার মাইট বি ডেড, দ্য ডেড সোলজার্স ফিট আর ডেকড উইথ ফ্লাওয়ার্স, মৃত সৈনিকের পা গুলো যেন ফুল দিয়ে সাজানো রয়েছে, অর্থাৎ প্রকৃতিও যেন এই সৈনিককে শ্রদ্ধা জানাচ্ছে। যাই হোক, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, কবি বলছেন সে ঘুমোচ্ছে। আসলে এই বারবার করে সে ঘুমাচ্ছে, অ্যাসলিপ অর স্লিপস, এইটা ইন্ডিকেট করছে আইরনিক্যালি দ্য ইটারনাল স্লিপ, চিরন্তন ঘুমে যে আচ্ছন্ন হয়ে আছে, এইটা আসলে ইঙ্গিত করার জন্যই হি স্লিপস বলে বলা হয়েছে। এই স্লিপ কথাটার দ্বারা আরো একটা জিনিস ইঙ্গিত করেছেন, হিন্ট এবং সাজেশন দিয়েছেন কবি, কারণ এই কবিতা তো প্রতীকীধর্মী কবিতা, সিম্বলিক্যাল কবিতা। এই কবিতার বাইরে একটি অর্থ আছে, ভিতরে একটি অর্থ আছে। আসলে এই ধরনের কবিতাকে অ্যালিগরিক্যাল কবিতাও আমরা বলে থাকি, যাকে রূপক কবিতা বলে, উইথ দ্য সারফেস মিনিং অ্যান্ড ইনার মিনিং। তা এই স্লিপ কথাটার দ্বারা তিনি কিন্তু যুদ্ধের বিভৎসতাকে করুণতমভাবে প্রকাশ করেছেন। ইট এক্সপ্রেসেস দ্য ভেরি পিটি অফ ওয়ার অ্যান্ড দ্য
futility of war. The young soldier who could serve the nation in other way, অন্যভাবে সমাজকে হয়তো সে সেবা করতে পারত, কিন্তু সে সেবা করতে পারছে না। সে যার এখন তাজাভাবে গোটা জগতে ঘুরে বেড়ানোর কথা, সে ঘুমোচ্ছে প্রকৃতির কোলে, যদিও সে ভেরি ইয়াং, তাকে বিবর্ণ দেখাচ্ছে। হি স্লিপস, হি স্মাইল, তার হাসি, হাসি দ্য সাইন অফ কন্টেন্টমেন্ট অন লিপস। আমরা যখন শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, কারুর মুখে বা ঠোঁটে যে চিহ্ন ফুটে ওঠে তাকে বলা হয় স্মাইল। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা একটা শিশুর হাসির মতো। নট লাইক ইনফ্যান্ট অর কিড, ইনফ্যান্টস, এই অ্যাপস্ট্রফি বোঝাচ্ছে এই শিশুর হাসির মতো, অর্থাৎ তার হাসিটা, অর্থাৎ এই সৈনিকের, ঘুমন্ত সৈনিকের হাসিটা যেন শিশুর হাসির মতো ছিল। আসলে এই হাসিটাকে যে বর্ণনা করা হয়েছে এটা সিমিলি অলঙ্কারের দ্বারা। দিস ইজ দ্য এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন দ্য সোলজার স্মাইল অ্যান্ড দ্য ইনফ্যান্ট স্মাইল। হাউ ওয়াজ দ্য স্মাইল? হাসিটা কেমন ছিল? জেন্টল, জেন্টল মিনস সফট, কোয়াইট, উইদাউট গাইল, প্রতারণাবিহীন মিনস উইদাউট কমপ্লেক্সিটি, উইদাউট প্রিটেনশন অ্যান্ড ডিসিট, প্রতারণাবিহীন, ছলনাবিহীন হাসি ছিল। আসলে এখানেও একটা ইঙ্গিত আছে যে যে সৈনিক যুদ্ধের কারণে মৃত তার মুখে রয়েছে সিম্পলিসিটি। আসলে বিপরীতক্রমে তিনি বলছেন যে যুদ্ধ যার ফলে সৈনিকের এই মৃত্যু হয়েছে সেটা হচ্ছে ফুল অফ প্রিটেনশনস, ফুল অফ ডিসিটফুলনেস। কারণ প্রতারণা করে যুবক সৈনিকদের বা যুবকদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। ডালসেট এট এস্ট প্রো প্যাট্রিয়া মরি, এই ল্যাটিন ডিকটাম কারা ব্যবহার করতেন? এই ডিকটাম ব্যবহার করতেন ওয়ারমঙ্গার্সরা, পলিটিক্যাল লিডার্সরা সৈনিকদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য। এই ডিকটামগুলো ব্যবহার করে তারা বলতেন যে ইভেন ইট ইজ ফিটফুল টু ডাই ফর দ্য কজ অফ কান্ট্রি, দেশের জন্য মৃত্যুবরণ করা বরং ভালো। এইভাবে তাদেরকে বোকা বানিয়ে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো। কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা দেখতেন, তারা বলতে এখানে যুদ্ধ কবিদের কথা বোঝাচ্ছি, যারা যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা তাদের থাকতো এবং একই সঙ্গে তারা কবিতা লিখতেন, যে তারা সেখানে গিয়ে উপলব্ধি করতে পারতো যে দ্য ওয়ার ইজ নাথিং টু এক্সপ্রেস ওয়ানস হিরোইজম, দেয়ার ইজ নো স্কোপ, অ্যাকচুয়ালি কোনো সুযোগই থাকে না। ইন দ্য modern warfare of bombardments, in the modern warfare of arms and ammunitions, pistols, যেখানে গোলা বারুদের ব্যবহার হয় সেখানে বীরত্ব দেখানোর কোনো জায়গা নেই। সেখানে কামানের এক গোলার সামনে পড়লে একদম আমরা জানি ছিন্ন ভিন্ন হয়ে যায় সৈনিকের দেহ। তা সেই সৈনিক একটা নরম, মৃদু, জেন্টল হাসি দিচ্ছেন, তার হাসিটাকে বর্ণনা করা হয়েছে। আসলে এই হাসিটার মধ্যে একটা সেন্স অফ আইরনি রয়েছে। আর নেচার, কবি যেন প্রকৃতিকে বলছেন, ও প্রকৃতি, ও মাদার নেচার, কিপ হিম ওয়ার্ম, তাকে গরম রাখো, তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। আসলে ঠান্ডা লেগে যেতে পারে, এর দ্বারাও কিন্তু একটা সেন্স অফ পিটি ব্যবহার করা হয়েছে। এটা অ্যাম্বিগুয়াস অর্থে, এটা বোঝাচ্ছে হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। অর্থাৎ যদিও এখানে সেন্স অফ পিটি ব্যবহার করা হয়েছে, এটাও আর একটা হিন্ট যে দ্য সোলজার ইজ অলরেডি কোল্ড, ইট হিন্টস টু দ্য আইসি কোল্ড ডেথ, মৃত্যুর শীতলতম ছায়া থাবাকে বোঝানো হয়েছে। আর এখানে একটা অলঙ্কার রয়েছে, আ নেচার কিপ হিম ওয়ার্ম, এখানে অ্যাপোস্ট্রফি অলঙ্কার ব্যবহার করা হয়েছে। দ্য পোয়েট হ্যাজ অ্যাড্রেসড টু দ্য বাউন্টি অফ নেচার, প্রকৃতির প্রাচুর্যতাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন আহ নেচার, অ্যাড্রেস করেছেন। এখানে অ্যাড্রেস করাকে বলা হয় যখন কোনো প্রাকৃতিক জিনিস, কোনো মৃত ব্যক্তিকে সম্বোধন করা হয় তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। অর্থাৎ অনেক ফিগার্স অফ স্পিচ এখানে কবি ব্যবহার করেছেন। তাই প্রকৃতির যেহেতু প্রাচুর্যতা রয়েছে, প্রকৃতি সৈনিকের বিশ্রামের জন্য যেখানে একটা ফার্নি পিলো কিংবা হেভি আন্ডারগ্রোথের গ্রিন ওয়ার্ম সানশোকড বেডের ব্যবস্থা করে দিয়েছেন, তাই তিনি বলছেন কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। আসলে দ্য থার্ড স্ট্যাঞ্জা অ্যাডস এ প্রেটি টাচ টু দ্য এনভায়রনমেন্ট অলসো।
আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাতে পিওরলি নেচার পেয়েছি, সেকেন্ড স্ট্যাঞ্জাতে সৈনিকের বর্ণনা পেয়েছি, বাট ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা দেয়ার ইজ দ্য অ্যামালগামেশন অফ দ্য সোলজার অ্যান্ড দ্য নেচার। দ্য সোলজার হ্যাজ হিজ ফিট স্ট্রেচড অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, হি ইজ অ্যাসলিপ উইথ এ স্মাইল আপন হিজ ফেস which is as innocent as that of an infant. The poet asks nature to keep him warm. And in the last 3 lines, the humming insects don't disturb his rest. ও গুনগুন করা পতঙ্গরা, ইনসেক্টস বলতে এখানে বীজ কিংবা ফ্লাইজকে বোঝানো হচ্ছে, সম্ভবত মৌমাছি। আসলে মৌমাছিকে তিনি কেন বলছেন যে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট? বিকজ হি ইজ ডেড, বিকজ দ্য সোলজার ইজ ডেড। দিস ইজ দ্য আইরনি অফ দ্য লাইন। হাউ ফ্যান্টাস্টিক্যালি দ্য ভেরি পোয়েম ইজ ওভেন। তিনি ধীরে 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 যেন সুতোর পর সুতো বুনে বুনে একটা নির্মাণ করে যাচ্ছেন এবং তার ডিজায়ার্ড গোলের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। কবি কি স্মুথ ওয়েতে কবিতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দ্য হামিং ইনসেক্টস, গুনগুন করা পতঙ্গরা, আসলে এটাও কিন্তু ইন্ডিকেট করছে ইট মাইট বি স্প্রিং টাইম। প্রকৃতির বাউন্টিফুলনেস, প্লেন্টিফুলনেস, প্রচুর যে ফুল ফুটে আছে তাও কিন্তু ইঙ্গিত করছে হামিং ইনসেক্টসের দ্বারা। যেখানে মৌমাছি রয়েছে, প্রজাপতি বা পতঙ্গরা যেখানে উড়ে বেড়াচ্ছে, তাহলে প্রকৃতির প্রাচুর্যতা রয়েছে, প্রকৃতির ভাইটালিটি রয়েছে, সেখানে লাইফ রয়েছে। অথচ সেই লাইভলি এক ভ্যালিতে, লাইভলি নেচারে যার প্রাণবন্ত থাকার কথা, সেই ইয়াং সোলজার ইজ লাইফলেস। আসলে এই কন্ট্রাস্ট তিনি কিন্তু তৈরি করেছেন। এই বিপরীতক্রমে তিনি অন্য ঘটনাগুলো বলে যাচ্ছেন। হামিং ইনসেক্টসগুলো তার বিশ্রামকে, রেস্ট মিনস রেসপাইট, তার আরামকে, তার কমফোর্টকে ডিস্টার্ব করতে পারবে না, ব্যাহত করতে পারবে না। ডিস্টার্ব মানে ব্যাহত করা। বিকজ দ্য সোলজার ইজ ডেড। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যালোকে ঘুমাচ্ছে। দেখো, সূর্যালোক, আলোক যা প্রাণ দেয়, সোর্স অফ লাইফ, সোর্স অফ হিট, সোর্স অফ এনার্জি। সো এভরিওয়্যার ইন দ্য ভ্যালি দেয়ার ইজ লাইট, shine of life and vitality, except the soldier who is a casualty of war. কবি যুদ্ধের কথা একবারও এই কবিতায় উল্লেখ না করে যুদ্ধের যে প্রভাব, ক্ষতিকারক দিক, তা কিন্তু পরতে পরতে উল্লেখ করেছেন কন্ট্রাস্টিং ওয়েতে। ইফ সান ইজ দ্য সিম্বল অফ ক্রিয়েশন, ওয়ার ইজ দ্য সিম্বল অফ ডিস্ট্রাকশন। এবং এই কথাগুলো কিন্তু কন্ট্রাস্ট একটা তৈরি করে কবি হিন্ট বা সাজেশন দিয়েছেন। তার সৈনিক ঘুমাচ্ছে সূর্যালোকে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এক হাত তার বুকের উপরে, অ্যাট পিস, সে শান্তিতে ঘুমাচ্ছে, ইন হিজ সাইড, ফলে সৈনিক এক হাত বুকের উপরে রেখে শান্তিতে ঘুমাচ্ছে, অ্যাট পিস সে স্লিপস। এই স্লিপ কথাগুলো বারবার ব্যবহার করে কবি একটা এখানে ইমপ্রেশন তৈরি করতে চেয়েছেন যে দ্য সোলজার ওয়াজ স্লিপিং কমফর্টেবলি, পিসফুল্লি ইন দিস ভ্যালি। বাট দ্য ভেরি রিপিটেশন অফ দ্য ভেরি ওয়ার্ড স্লিপ অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য সোলজার, হি ইজ অ্যাসলিপ, হি ইজ দ্য স্লিপার অফ দ্য ভ্যালি। দ্য স্লিপ ইজ নট the sleep in the real sense of the term. The sleep indicates actually the very eternal sleep, chirantan ghum. Eternal sleep refers to death. In his side there are 2 red holes. So the last line brings horror to us. আমাদের কাছে একটা ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরলো যে এতক্ষণ একটা ট্রাঙ্কুইল, সেরিন, কাম, কোয়াইট অ্যাটমসফিয়ারে সৈনিক যেন ঘুমোচ্ছিল, আর শেষ লাইনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন হিজ সাইড, তার পাশে, তার এক পাশে দেয়ার আর 2 রেড হোলস, দুটো লাল গর্ত। হোলস মানে গর্ত। আসলে এই দুটো লাল গর্ত কি বোঝাচ্ছে না, দুটো লাল গর্ত মানে দুটো রক্তের দাগ, 2 বুলেট উন্ডস, দুটো বুলেটের দাগ, ইন্ডিকেটস দ্য ভেরি ব্রুটালিটি অফ ওয়ার। যুদ্ধের বিভৎসতা, যুদ্ধের পাশবিকতাকে বর্ণনা করেছে। আসলে যুদ্ধকবিরা সবাই একই ধারণা পোষণ করতেন কম বেশি। দে ওয়ার এগেনস্ট ওয়ার, দে ওয়ার অ্যান্টি ওয়ার ইন দেয়ার অ্যাটিচিউড। তারা মনে করতেন যে ওয়ার ইজ দ্য অর্গানাইজড বুচারি, যুদ্ধ হলো সংগঠিত কসাইখানা, সেখানে সৈনিকদের নিয়ে যাওয়া হয়, পাশবিকভাবে মেরে ফেলা হয়। তা এই শেষ লাইনটা আমাদের কাছে চরমভাবে একটা শকিং লাইন। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার এক পাশে রয়েছে দুটো
বুলেটের দাগ, দুটো লাল গর্ত, এটার দ্বারা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম দ্য সোলজার ইজ ডেড। না হলে কিন্তু পুরো কবিতাটা পড়ে এলে আমরা কেউই বুঝতে পারবো না যে এটা আসলে যুদ্ধ বিরোধী কবিতা, যুদ্ধের কবিতা। আমাদের যদি এমনি জেনারেল রিডিং দিই আমরা, গোটা কবিতাটা আমাদের পড়ে এলে মনে হবে ইট ইজ এ ভেরি কাম কোয়াইট একটা অ্যাটমসফিয়ারের বর্ণনা, একটা ন্যাচারাল পোয়েম বলে আমাদের মনে হবে, নেচার পোয়েম বলে মনে হবে, যেখানে কবি নেচারের বাউন্টিফুলনেসকে, প্লেন্টি কে তুলে ধরেছেন। কিন্তু আমরা শেষে অবাক হয়ে যাই যে এই সৈনিক মৃত, যদিও তার একটা হালকা ইঙ্গিত আমরা পেয়েছিলাম, দ্য সোলজার ওয়াজ পেল। সো দ্য হামিং ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ। He sleeps in the tranquilized. He sleeps tranquilized with one hand upon his breast. এক হাত বুকের উপরে দিয়ে ঘুমোচ্ছে। The last line brings the horror of death and the very futility of war. The fearfulness, the sorrow, all in a go. The soldier had been shot. আসলে সৈনিককে গুলি করে মারা হয়েছে। And thus there are 2 red holes on his side, marking his wounds. Actually অনেকে মনে করেন যে আর্থার অ্যাবো ডাচ কলোনিয়াল আর্মিতে অংশগ্রহণ করেন in 1876 and an year later he wrote this poem. আবার অনেকে মনে করেন যে না, 1870-তে যে ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার হয়েছিল সেই সময় তিনি বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়িয়েছেন, তার পরেও কবিতাটা লেখা হতে পারে। ফলে ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ার কিংবা ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার 1877-এ, যে হয় 1870-তে না হলে 1877-এ, যে কোনো একটা যুদ্ধের পরবর্তী সময়ে এই কবিতা, যখন তিনি ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি তখন একজন মৃত সৈনিককে দেখতে পান এবং দেখার পরে এই কবিতাটা লিখেছিলেন। ইট ওয়াজ অ্যান utterly astonishing line. The last line is very shocking and it upholds the very futility and brutality and pity of the war. আসলে এই কবিতাটা আমাদের কোথাও না কোথাও মনে করিয়ে দিচ্ছে উইলফ্রেড ওয়েনের সেই কথাগুলোকে। উইলফ্রেড ওয়েন আর এক যুদ্ধ কবি, যিনি প্রথম বিশ্বযুদ্ধে শেষ হওয়ার কিছুদিন আগে মারা যান। প্রথম বিশ্বযুদ্ধেই তিনি আসলে কবিতা লেখা শুরু করেছিলেন। আসলে এই যুদ্ধ কবিরা যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং কবিতা লিখতেন। তিনি বলছেন, মাই সাবজেক্ট ইজ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার, দ্য পোয়েট্রি ইজ ইন দ্য পিটি। আমার বিষয় হলো কবিতা এবং আমার কবিতা রয়েছে এই করুণতম ব্যাপারটার মধ্যে। এই একই কথা প্রযোজ্য আর্থার র্যাবোর এই কবিতার ক্ষেত্রে। আসলে আর্থার র্যাবো এই কবিতাটা লিখে পাঠিয়েছিলেন পল ভার্লেনকে। পল ভার্লেন, যার সঙ্গে আমরা জানি দীর্ঘ একটা কবির সম্পর্ক তৈরি হয়েছিল, 2 বছরের মতো একটা, অনেকে বলেন হোমোসেক্সুয়াল রিলেশনশিপে তিনি আবদ্ধ হয়েছিলেন কবির সঙ্গে। তা সেই কবির কাছে তিনি পাঠিয়েছিলেন কবিতা। এই কবিতা দেখে কিন্তু পল ভার্লেন ডেকে পাঠিয়েছিলেন, বন্ধু তুমি চলে এসো, এবং প্যারিসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই কবিতার সঙ্গে আরো অনেকগুলো কবিতা পাঠিয়েছিলেন, যেখানে তিনি ওয়ান ওয়ে টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিলেন কবিকে, এই তরুণ কবিকে, তখন আর্থার অ্যাবো। আর্থার অ্যাবো 16 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন, 20 বছর বয়সের মধ্যে কিন্তু প্রায় কবিতা লেখা ছেড়ে দেন। এই কবিতাটা তার একটা ব্রিলিয়ান্ট টেক্সচার ইন্ডিকেট করছে। এখানে যে সৈনিককে বর্ণনা করা হয়েছে, হি ওয়াজ উন্ডেড ডিরেক্টলি ইন দ্য রিব। রিব মানে খাঁচা, পাঁজর, আমাদের দেহের খাঁচা বা পাঁজর বলা হয়। তা পাঁজরে আহত হয়েছিল, হুইচ ইন্ডিকেটেড দ্যাট দ্য ইনজুরিজ ওয়ার ভেরি সিরিয়াস, যা ইঙ্গিত করে যে আহত হয়েছিল সৈনিক, তার আঘাতটা ছিল কিন্তু খুব মারাত্মক। The line shows the pity of war. The merciless butchery in the battlefield is exposed here. The soldier is a victim of war. এবং সৈনিক হচ্ছে যুদ্ধের ফলশ্রুতি, যুদ্ধের প্রভাব তার মধ্যে পড়েছে। আসলে এটা একটা সনেট কবিতা, পেত্রার্কান সনেটই একে বলা চলে, কারণ 2টো স্তবক রয়েছে কনসিস্টিং অফ 4 লাইন্স ইচ ইন দ্য অক্টেভ অ্যান্ড 2 স্ট্যাঞ্জাস কনসিস্টিং অফ 3 লাইন্স অর টারসেটস ইন দ্য সেস্টেট। ইট হ্যাজ গট এ রাইমিং স্কিম। দেখো রাইম স্কিমটা একটু অদ্ভুত রয়েছে এখানে। ABCB DEFE GGHIIJ, রেস্ট
breast, IIJ holes are first three lines. GG মানে smile, guile, GG, cold H, rest, breast, IIJ মানে holes। তাহলে রাইম স্কিমটা হবে ABCB DEFE GGH IIJ। এবং টাইটেল যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ওয়াজ লা দরমিউর দু ভ্যাল, মিনিং দ্য স্লিপার অফ দ্য ভ্যালি। The English title is Asleep in the Valley. It is clear from the poem that the sleeper here is a young soldier. The soldier is falling asleep here forever because he is killed by the two bullets in his side in war. The poet has also given a beautiful picture setting. The valley is green, the silver stream is flowing through the valley. There is fern, and we find flowers around him. His feet are among the flowers. The soldier is lying open-mouthed, and his smile is like an infant. The soldier keeps his hand on his breast and is totally unconscious to the surroundings as he is dead, as the humming insects don't disturb his rest. So the violence of war is exposed in contrast to a beautiful setting of the valley. The violence of war or battle is exposed in contrast to the beautiful setting of this bosky valley. So the title Asleep in the Valley is very suggestive, apt and appropriate. আমরা কবিতা পড়া শেষ করলাম, তবুও কবিতাটা সম্বন্ধে আরো কয়েকটি তথ্য আমরা জেনে নেব। তাহলে ডেট অফ কম্পোজিশন 1870 সাল কিংবা 1877 সাল বা তারও এক বছর পরে হতে পারে, কারণ তিনি ডাচ কলোনিয়াল আর্মিতে যুক্ত হওয়ার পরে যে 1877 সালে ফ্র্যাঙ্কো রাশিয়ান যুদ্ধ হয়েছিল তার পরবর্তী সময়ে এই কবিতা লিখতে পারেন, কিংবা ফ্র্যাঙ্কো প্রাশিয়ান যুদ্ধের পরবর্তী সময়ে এই কবিতা লেখা হতে পারে। যদিও নাথিং ক্যান বি সেড সার্টেনলি। এবং দ্য অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অ্যাজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম ইজ অবভিয়াসলি অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, যুদ্ধ বিরোধী ভাবনা কবি প্রকাশ করেছেন। থিমস ইউজড ইন দ্য পোয়েম ইজ ইউজলেসনেস, ফিউটিলিটি অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার। যে যুদ্ধ প্রকৃত কোনো ভালো আনে না, যুদ্ধ ধ্বংসকারী, এই ভাবনাটাকেই তার বিষয় হিসাবে বেছে নিয়েছেন। Form, obviously I have noted it, said it. Petrarchan sonnet, 2 stanzas consisting of 4 lines each in the octave and 2 lines consisting of 3 lines each in the sestet. It has got a rhyming scheme ABCB DEFE GGH IIJ. And the contrasts, there are so many contrasts, but the main 3 contrasts are warmth and abundance of nature. The bosky valley is contrasted with the coldness of death, icy coldness of death. The soldier was pale, and the poet appeals nature to keep him warm. The hollow of the valley, which was lighted, is contrasted with the holes of the bullet. The hollow was lighted, but alas, the bullet marks made the soldier to lie forever, means he was dead. Number 3, guileless smile. The simple, deceiteless smile of the soldier is contrasted with the duplicate war policies, dulce et est pro patria mori, and many deceitful method and policies are applied by the warmongers and political leaders to lead the youths to
ব্যাটলফিল্ড। ফলে যুদ্ধে যাওয়ার পরে তাদের এই চৈতন্যদয় হতো যে যুদ্ধ আসলে ভালো কিছু করতে পারে না, তাই যুদ্ধ কবিরা তাদের নিজস্ব অভিজ্ঞতার দ্বারা যুদ্ধের বিরুদ্ধে কখনো কখনো কলম ধরে নিয়েছেন। তাই যুদ্ধ কবিদের পূর্বসূরি এই আর্থার র্যাবো। ফলে বন্ধুরা, আশা করি তোমরা এই তোমরা পেলে। এই কবিতার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।